দড়ি ধরে একটা হ্যাঁচকা টান মেরেছেন মণিশঙ্কর আয়ার। এই নামটা আপনাদের অনেকেরই শোনা শোনা লাগছে। আমি মনে করিয়ে দিচ্ছি, মণিশঙ্কর আয়ার প্রবীণ কংগ্রেস নেতা। একসময় রাজীব গান্ধীর ঘনিষ্ঠ, পরবর্তীতে মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন। এই আমলা বিদেশ মন্ত্রকের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেন এবং অবশ্যই কংগ্রেস মন্ত্রিসভার খুব গুরুত্বপূর্ণ মুখ ছিলেন মণিশঙ্কর আয়ার। কিন্তু তাকে ঘিরে বিতর্ক হয়েছে, তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন এবং সবশেষে নরেন্দ্র মোদী সম্পর্কিত যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলোই তাকে মেনস্ট্রিম পলিটিক্স থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। একবার তিনি বলেছিলেন 2014 নির্বাচনের আগে, যখন নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী মুখ, সেই সময় মণিশঙ্কর আয়ারের মন্তব্য, চাওয়ালা প্রধানমন্ত্রী হবে কি, এআইসিসির অধিবেশনে এসে চা বিক্রি করুক। এই মন্তব্য নিয়ে বিতর্ক হয়। পরবর্তীতে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তখন তিনি তাকে নীচ আদমি বলেছিলেন এই মণিশঙ্কর আয়ার। এটা নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া তীব্র হয়েছিল। কংগ্রেস পরিষ্কার বলেছিল যে এরকম কোনো মন্তব্য দল করছে না, এটা মণিশঙ্কর আয়ারের ব্যক্তিগত মন্তব্য, এবং তাকে টেম্পোরারি সাসপেন্ডও করা হয় কংগ্রেস থেকে। ক্রমশ তার কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দূরত্ব বাড়ে। সেই মণিশঙ্কর আয়ার কলকাতায় এসে এই নতুন বিতর্ক উস্কে দিলেন। ইন্ডিয়া জোটের মুখ হওয়া উচিত মমতা ব্যানার্জির। পরিষ্কার ওনার বার্তা রাহুল গান্ধীকে, ব্যাটনটি ইন্ডিয়া জোটের, সর্বভারতীয় যে বিরোধী জোট, তার নেতৃত্বের ব্যাটনটি আপনি দয়া করে মমতা ব্যানার্জির হাতে দিয়ে দিন, এটা আপনার কাজ নয়। তীব্র প্রতিক্রিয়া হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সবথেকে বেশি প্রতিক্রিয়া দিয়েছে, কারণ একেবারে তেরেকেটে তাক, তবলা বাজিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসের টাকে। এখন এটা নিয়ে আজকে কথা বলবো বলে এসেছি, কিন্তু তার আগে কয়েকটা কথা, পুরনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এর আগে সুপ্রিম কোর্টে যে শেষ মামলাটি উঠেছিল এসআইআর সংক্রান্ত, এবং সেখানে সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করে দিয়েছে এসআইআর প্রক্রিয়াতে পশ্চিমবঙ্গে, এটা নিয়ে কথা বলেছিলাম। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে অনেকে নানা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কমেন্ট বক্সে, তাদের নিজেদের মতামত জানিয়েছেন, নিজেদের দিক থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, যেটা আমি চাই। কারণ আমি সবসময় আপনাদের বলি, আমি কিছু চিন্তার খোরাক আপনাদের দিতে চাই, এবং সেই বিষয়ে আপনারা যদি আপনাদের মন্তব্য জানান, নিঃসন্দেহে এই আদান প্রদানটা আরও একটা আকর্ষণীয় উচ্চতায় পৌঁছতে পারে। উৎপল ঘোষ সেদিনের আলোচনার প্রেক্ষিতে লিখেছিলেন, রাজ্যের অফিসাররা কাজ করছে ঠিক, কিন্তু তারা তো কমিশনের নির্দেশে কাজ করছে, তারা তো নিজেদের ইচ্ছা মতন কাজ করছে না। ফলে রাজ্যের অফিসার হলেও এই ফেলিওরটা কমিশনের। আমি বলেছিলাম, কমিশনের ফেলিওর বলে রাজ্যের শাসক দল দাগিয়ে দিচ্ছে, কিন্তু যারা ফেল করলেন তারা তো রাজ্যেরই কর্মী, রাজ্যের সরকারি অফিসার। ফলে তাদের ব্যর্থতাকে কি করে কমিশনের ব্যর্থতা বলে দাগিয়ে দিচ্ছে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল? এর উত্তরে উৎপলবাবুর প্রতিক্রিয়া। দেখুন, উৎপলবাবু, হতে পারে তারা কমিশনের নির্দেশে কাজ করছে, কিন্তু যখনই রাজ্যের শাসক দল তাদের ব্যর্থ বলে দাগিয়ে দিচ্ছে, তখনই প্রশ্ন উঠে যায় এই রাজ্যের সরকারি কর্মীদের এফিসিয়েন্সি লেভেল নিয়ে, তাদের কাজ করার সক্ষমতা নিয়ে। তিনি যারই হয়ে কাজ করুন, যে কোনো সরকারি দপ্তরের হয়ে তিনি কাজ করতে পারেন, কিন্তু তিনি সরকারি অফিসার, এই রাজ্যের বাঙালি অফিসার বেশিরভাগই, একেবারে 100% না হলেও। তাহলে যখনই তাদের ব্যর্থতার প্রশ্ন উঠে, এটা আসলে বাঙালির ব্যর্থতা, এই রাজ্যের সরকারি অফিসারদের ব্যর্থতা। আমি সেই অ্যাঙ্গেল থেকে বলেছিলাম, কাজটা তিনি কার জন্য করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তার ব্যর্থতাকে উল্লেখ করা মানে এই রাজ্যের সরকারি অফিসাররা ক্যাপেবল নয়, এরকম একটা গন্ধ বেরোয় ওই মন্তব্য থেকে। আমি সেটার উল্লেখ করেছিলাম। চন্দন অধিকারী তিনি লিখেছেন, রাজ্য সরকারের জয় হয়েছে কি হয়নি সেটা বড় কথা নয়, জনগণের স্বার্থ রক্ষা এবং হয়রানি বন্ধ হোক। নির্বাচন কমিশনের গঠনটাই ত্রুটিপূর্ণ। দেখুন, এ নিয়ে আলোচনা করে কি হবে? এটা পুরনো বিতর্ক, আর ইনফ্যাক্ট এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু তারপরেও এই নির্বাচন কমিশন কাজ করছে। এই নির্বাচন কমিশনকে তো সুপ্রিম কোর্টও বেআইনি বলেনি। নির্বাচন কমিশনারকে অভূতপূর্ব আজীবন আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে। আপনি তো সংবিধানের বিরোধিতা করতে বলছেন, সংবিধানে যা আছে তাই দেওয়া আছে তাকে। ত্রুটিপূর্ণ অ্যাপ ব্যবহার এবং ডিজিটাল ডিসক্রিপেন্সি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। এই পয়েন্টটা কিন্তু দুদিকেই খাটে। এটা ঠিক যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আবার এটাও চিন্তা করুন
এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন? আজকে এই রাজ্যের শাসক দলের নেতারা বলছেন এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু অন্য রাজ্যের বিজেপি বিরোধী নেতারা কেন বলছেন না যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের অনিয়ম করা হচ্ছে, এটা করা চলবে না? নাকি তারা মনে করছেন এই যে পয়েন্টটা, পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার আছে, অনুপ্রবেশকারী আছে বাংলাদেশ থেকে আসা, এই পয়েন্টে অখিলেশ যাদবকে কোনো বিরোধিতা করতে দেখেছেন? এই পয়েন্টে তেজস্বী যাদবকে বলতে দেখেছেন যেটা সম্পূর্ণ বাজে কথা, আমি এটা বিশ্বাস করি না? অরবিন্দ কেজরিওয়াল কোনো মন্তব্য করেছেন এই নিয়ে? নীতিশ কুমার? আসলে প্রশ্নটা হচ্ছে, আমি আবার বলছি, যে পয়েন্টটা আপনি তুলছেন এই পয়েন্টটা দুদিকেই খাটে, দুটো দিক থেকে এটাকে ব্যাখ্যা করা যায়। এই একই কথা সুশীল দত্তও লিখেছেন, আর কোনো রাজ্যে এই ধরনের সমস্যা নেই। এই রাজ্যে মৃত ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকাভুক্ত করতে চাইছেন কিছু রাজনৈতিক দল। সুশীলবাবু অবশ্যই রাজ্যের শাসক দলের বিরোধিতা করে মন্তব্য করেছেন। শুধু আপনাকে মনে করিয়ে দিই, মৃত এবং ডুপ্লিকেট ভোটার প্রায় 54 লক্ষ নাম ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ গেছে, এবং সেটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক হয়নি। আমি তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকেও সরাসরি ওই 54 লক্ষ নাম বাদ যাওয়ার বিরুদ্ধে কথা বলতে শুনিনি। হাইকমান্ড তো আমি আলোচনার বাইরে রাখছি। আসুন এবার ফিরে আসি আমাদের আজকের আলোচনায়। আজকে এই আলোচনাটা অত প্রাসঙ্গিক মনে হচ্ছে না। ইন্ডিয়া জোটের মুখকে, কার হাতে নেতৃত্বের ব্যাটন থাকা উচিত, কিন্তু আমি আপনাদের বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচনে যদি আবার পশ্চিমবঙ্গে বিজেপি পর্যুদস্ত হয় এবং তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভালো রকম মার্জিনে হারিয়ে আবার নতুন সরকার গঠন করতে আসে, তাহলে এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে 2026-এর মে মাসের পর, যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব কেন মমতা ব্যানার্জি দেবেন না, এবং এটাকে কিছুটা প্যাম্পার করা হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও, মিলিয়ে নেবেন। আচ্ছা, এবার যে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করার কথা মণিশঙ্কর আয়ার বললেন, এই ধুরন্ধর আমলা, একসময়ের বিদেশ মন্ত্রকের আমলা, পরবর্তীতে কংগ্রেসের অত্যন্ত সিনিয়র একজন নেতা এবং মন্ত্রী, এই কথাটা বললেন কেন? কারণ মমতা ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে অন্যতম কন্টেন্ডার। এই মুহূর্তে শুধু না, তিনি বেশ কয়েক মাস ধরে, গত কয়েকটা বছর ধরেই ক্রমশ মমতা ব্যানার্জি একমাত্র বিজেপি বিরোধী মুখ হয়ে উঠছেন। ইন্ডিয়া জোটে যদি আমরা ধরে নিই রাহুল গান্ধীকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, আর যে মুখগুলো আছে হিসেব করুন, কে স্ট্যালিন, অখিলেশ যাদব, কেজরিওয়াল, বিজয়ন, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, আপনার কি মনে হয় ওমর আবদুল্লাহ, আর তেজস্বী যাদবের নাম নামে বাদই রাখলাম, এদের সঙ্গে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখুন। আর তারপরে সেকেন্ড পয়েন্টে আসুন, যে রাহুল গান্ধী কি সত্যিই সফলভাবে পারছেন বিজেপির মোকাবিলা করতে? ধরুন বিহারের নির্বাচনের পর রাহুল গান্ধী ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুললেন, একের পর এক সাংবাদিক সম্মেলন, তাতে নানা রকম বেআইনি নাম, এই রাজ্যের ভোটার ওই রাজ্যে গিয়ে ভোট দিয়েছেন, পরপর তিনি সেখানে দেখালেন, প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন। কাদের? সংবাদ মাধ্যমকে। তিনি কিন্তু আদালতে শেষ পর্যন্ত গেলেন না। নির্বাচন কমিশনের বিরোধিতা রাহুল গান্ধীও করেছেন, নির্বাচন কমিশনের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন। কম্পেয়ার করুন, রাহুল গান্ধী করেছেন বিহার নির্বাচনের ফলাফল বেরোনোর পর, এবং তিনি কী কোথায় করেছেন? সাংবাদিক সম্মেলনে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই বিরোধিতা করেছেন, আর তিনি সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে এর বিরোধিতা করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর যদি এই পয়েন্টে কম্পেয়ার করা হয়, রাহুল গান্ধী কয়েকশো মাইল পিছনে পড়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করছি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করছি না, আমি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বলছি। যে কোনো আমজনতা এই স্কেলেই ভাবেন, আমিও আমজনতার একজন, আমিও এটাই ভাবছি, আমি এটাই দেখছি চোখের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ কোথায়? সব থেকে বড় যে পরীক্ষার জায়গা, নির্বাচনী ময়দান, মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলে বিজেপিকে হারিয়েছেন। বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাফল্য নেই নরেন্দ্র মোদীর, সাফল্য নেই অমিত শাহর। এই পার্টিকুলার জায়গায় প্রতি পদে রাহুল গান্ধী হেরেছেন। তাহলে কেন রাহুল গান্ধী নয় ইন্ডিয়া জোটের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাক, এই দাবি উঠবে না? এমনি মণিশঙ্কর আয়ার নামটা তিনি ভাসিয়ে দেননি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার নানাভাবে সমালোচিত। সবথেকে তীব্র সমালোচনা হচ্ছে দুর্নীতি প্রেক্ষিতে। কোন পয়েন্টে দুর্নীতির অভিযোগ নেই, কোন পয়েন্টে নেতা মন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে, এরকম একটা সরকার। কিন্তু আবার পাশাপাশি রাখুন নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদীর অনুগামী অন্য রাজ্যের বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম চালু করেছেন প্রথম, পরবর্তীতে সেই স্কিম অ্যাডপ্ট করেছে, করতে বাধ্য হয়েছে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে রাজনৈতিক প্রচার করছে বিজেপিকেও বলতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমরাও দেব। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বিজেপির ম্যানিফেস্টোতে কোনোদিন ছিল না। বিজেপির অর্থনৈতিক চিন্তাভাবনা এর বিরোধী। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইতে বিজেপিকেও ঢোক গিলে বলতে হচ্ছে আমরা দেবো, এর চেয়ে বেশি টাকা দেব। বিজেপিকে দিতে হয়েছে। নীতিশ কুমার 10,000 টাকা করে নির্বাচনের মুখে রাজ্যের মহিলাদের দিয়েছেন। কার রাস্তায় হেঁটেছেন, কার চটিতে পা গলিয়েছেন? কাজে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ময়দানে, শুধু নির্বাচনী ময়দানে নয়, রাজনৈতিক ময়দানেও বিজেপিকে তার পিছনে আসতে বাধ্য করেছেন। দলিত, নিম্নবর্গীয় এবং সংখ্যালঘু মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাকসেপ্টেন্সি, সেই অ্যাকসেপ্টেন্সিও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা এগিয়ে রাখবে এনডিএ জোটের মুখ হিসেবে। এ নিয়ে কোনো সম্ভাবনা নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে ইন্ডিয়া জোটের মুখ হতে পারবেন না, সেই পয়েন্টের দিকে একটু তাকানো যাক। প্রথম হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতা মানে তিনিই শেষ কথা। তিনি এই রাজ্যের দলটাকে সেভাবে চালান। এভাবে দল চালানো যায়, এভাবে কোয়ালিশন চালানো যায় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ আ কোয়ালিশন লিডার সেভাবে নিজেকে প্রুভ করেননি। বরং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কোয়ালিশন লিডার হিসেবে কি সাংঘাতিক, তা সব থেকে বেশি টের পেয়েছে এ রাজ্যে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন কংগ্রেসকে জোট সঙ্গী করে। তার পরের 5 বছরে একটু একটু করে কংগ্রেসকে ছিবড়ে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের 5 বছরে তো কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়েছে। ফলে কোনো কোয়ালিশনে অন্য নেতারা যারা অন্য জায়গায় আঞ্চলিক দল চালান, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল নন, এটা আমরা কেন ভাবব? ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দিক থেকে, নির্বাচনী দিক থেকে যতই যোগ্যতা থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যোগ্যতাটাও যদি কনসিডারেশনে থাকে, তাহলে শরদ পাওয়ার বলুন, স্ট্যালিন বলুন, অখিলেশ যাদব বলুন বা অরবিন্দ কেজরিওয়াল, কে জোর গলায় বলবেন না আমরা রাহুলকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা হিসেবে দেখতে চাই। রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বিজেপি বিরোধিতা করছেন না, বিশেষ করে এই 2026-এর নির্বাচনকে সামনে রেখে তো বটেই। কংগ্রেস এবং বাম অর্থাৎ সিপিআইএম, এই দুটো দলও ভয়ঙ্করভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তার দলের সব নেতা এই দুই দলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়ছেন, নীতির বাইরে। সিপিআইএমের যুব নেতা, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিচ্ছেন। এই পরিস্থিতিতে এই নির্বাচনের পরেই পুরো বিষয়টা ভুলে গিয়ে সিপিআইএম ইন্ডিয়া জোটের নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়াবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবে, আমার তো মনে হয় না এরকম কোনো সম্ভাবনা আদৌ আছে। ফলে সব দিক থেকে যদি আপনি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোজ যেরকম আছে, ইন্ডিয়া জোটের সর্বোচ্চ নেত্রী হিসেবে কনসও আছে। অর্থাৎ তার পক্ষে বলার মতো বেশ কিছু পয়েন্ট থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সর্বজনগ্রাহ্য ইন্ডিয়া জোটের নেতা, যদি ইন্ডিয়া জোটের অন্য শিবির থেকেও এই দাবি ওঠে, তাহলে কংগ্রেসকেও ভাবতে হবে বা কংগ্রেসকেও আলোচনায় যেতে হবে। এটা ধরে নিয়ে আমি বলছি যে এই সম্ভাবনা আদৌ কতটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদার কোয়ালিফিকেশনস তার বিরুদ্ধে কোনো বোঝা হয়ে দাঁড়াবে কিনা, এটা কিন্তু আমাদের এক্ষুনি বোঝার কোনো উপায় নেই। আন্দাজ করলে বলতে হয় যে এটা অবশ্যই একটা প্রতিবন্ধকতারও বটেই, কিন্তু এই রাজনীতিতে যেহেতু কোনো কিছুই অসম্ভব নয়, এনিথিং ইজ পসিবল। ফলে ভবিষ্যৎ বলবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ হিসেবে 29-এ মোদিকে চ্যালেঞ্জ ছুড়বেন কিনা। কিন্তু এই বিতর্কটা খুব
এফিশিয়েন্টলি, খুব টাইমলি উস্কে দিয়ে গেলেন মণিশঙ্কর আয়ার। ওই বললাম দড়ি ধরে একটা হ্যাঁচকা টান মেরে গেলেন তিনি।